ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে ফের উত্তেজনা। লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। এবার কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার পুকুরের মধ্যে পার বেঁধে দেয়াল তুলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন। পুরো ওই সীমানা জুড়েই জোরে সোরে চলছে বিএসএফ এর বেড়া নির্মাণের কাজ। ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস। ভারতের 7 সিস্টার হুমকিতে ভয়ে ঘুম হারাম মোদির। বাংলাদেশের পাশে চীন, থাকছে বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডাক্তার ইউনূস। ঢাকার রাস্তায় পাক বাহিনী ছোঁয়ার টিমের টহল। ডাক্তার ইউনূসের একের পর এক সিদ্ধান্তে ভয়ে ঘুম হারাম মোদির, বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয়রা। ডাক্তার ইউনূসের কাছে হার মানলেন মোদি। ময়ূররঞ্জন ও শুভেন্দর বাড়ি পুড়িয়ে দিচ্ছে কৃষকরা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তে চলা তীব্র উত্তেজনা ও প্রেক্ষাপট এবং যুদ্ধাবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে নিশ্চয় আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি। ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে ফের উত্তেজনা। বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান সংঘাতের নতুন অধ্যায় রচিত হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন অনেক বড় রূপ ধারণ করেছে। বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে এই লড়াইটা এখন শুধু সীমান্ত রক্ষার নয়, জাতীয় মর্যাদারও বটে। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা বাংলাদেশের সাথে 3 দিক থেকে সীমান্তযুক্ত। এখানে বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, তবে ভৌগোলিক কারণে কিছু এলাকায় সেটা দেয়া সম্ভব হয়নি। মালদহের পর বালুরঘাট সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বিএসএফ যখন সেই কাজ করতে গিয়েছিল তখনই তীব্র প্রতিবাদ করে বিজিবি। বিএসএফ মাটি সমান করার যন্ত্র দিয়ে কাজ শুরু করতেই বিজিবি তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা সভাও হয়, কিন্তু কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শিবরামপুর সীমান্তে বিএসএফ যখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল তখন স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে। তারা জানতে পারে বিজিবি বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। শিবরামপুরে বসবাসরত এক গ্রামবাসী জানান, গত 2 দিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল, পরে শুনলাম বিজিবি বাধা দেওয়ায় তা বন্ধ হয়ে গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নেও নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তে ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই বিজিবি বাধা দিতে ছুটে যায়। এর ফলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছে। শুক্রবার সকাল থেকে ভারতের বিএসএফ সীমান্তের 2 কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এই কাজটি তারা বাংলাদেশের সীমান্তের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের কাছ থেকে শুরু করে, যেখানে আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী বেড়া দেওয়া নিষেধ। স্থানীয়রা জানান, তারা নোম্যান্স ল্যান্ডের শেষ অংশে বিএসএফ কে বেড়া নির্মাণ করতে দেখে এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেয়। বিজিবির সদস্যরা এসে বাধা দিলে বিএসএফ কিছু সময় কাজ বন্ধ করে দেয়, কিন্তু 1 ঘন্টা পর বিএসএফ বাহিনী ফের প্রায় 100 সৈন্য নিয়ে কাজ শুরু করে। এই ঘটনায় পুরো সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। বিজিবি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে, সেই সাথে মোতায়েন রয়েছে বাহিনীর বাড়তি সদস্য। এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং নওগাঁর বস্তাবর সীমান্তে আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, জানাবেন যে বিজিবি বাহিনী থেকে বলা হচ্ছে যে সেখানে ইতিমধ্যে বাড়তি সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। একটু বলবেন যে সীমান্তের সবশেষ কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট জানাতে পারবেন আমাদের?
রাশিয়ার লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, এই দহগ্রামের কাহিনী কিন্তু যুদ্ধে সে ৭১-৪৭-এর পর থেকে এই দহগ্রাম ৩ বিঘা করিডোরে যে রাস্তাটুকু, এই রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্তর্জাতিক জাতীয়ভাবে আলোচনা হয়েছে, রাজনীতিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা যে ইউনিয়ন রয়েছে এটি কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হয়। একটি সময় এই ইউনিয়নের বাসিন্দা, কয়েক হাজার বাসিন্দা, তারা কিন্তু দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারতো। বিভিন্ন সময় পরবর্তীতে আন্তর্জাতিক চাপে তারা কিন্তু এখন ভালোভাবে যাতায়াত করতে পারে। যেহেতু এই অংশটা একবারে ভারতের অভ্যন্তরে, যার কারণে এই বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় এই ইউনিয়নটাতে, দহগ্রাম এলাকায় ভারতের যে সীমান্ত বাহিনী তাদের কিন্তু আগ্রাসন বা আক্রমণাত্মক একটি ভাব দেখা যায়। আমরা গত শুক্রবার যে কাহিনী সরজমিনে যেটা দেখেছি, স্থানীয়রা যেটি বলছেন যে শুক্রবার হঠাৎ করে তারা কাঁটাতারে বেড়া দিতে আসে, বিজিবি বাধা দেয়, পরে তারা সরে যায় এবং পরবর্তীতে আবারও তারা স্থানীয় লোকজন নিয়ে এসে তারা কিন্তু এই কাঁটাতারে বেড়া নির্মাণ করে। যদিও বিজিবি সেখানে প্রহরায় ছিল, কিন্তু বিজিবি বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু সহিংসতা কিন্তু যায়নি। এবং বিএসএফ কিন্তু সেখান থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসে এই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, যেটাতে মনে হচ্ছে যুদ্ধ মনোভাব একটি মনে হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত বিজিবির সদস্য মোতায়েন রয়েছে, বিজিবিও বাংকার নির্মাণ করেছে, নির্দিষ্ট দূরত্ব থেকে, নিরাপদ দূরত্ব থেকে দেশের সীমানা নিয়ন্ত্রণ এবং রক্ষা করতে তারা সর্বত্র প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে বিজিবি বলছে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে, তারা প্রতিবাদ করছেন এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে, পরিস্থিতি আর শান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সবশেষ আমার কাছে। এবার কুমিল্লা সীমান্তে পুকুর পাড়ে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। সীমান্ত দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। পুকুরটি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর মসজিদের কাছে অবস্থিত। শনিবার দুপুরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে, পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় ৩ দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। সীমান্ত পিলারের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে তাতে বাধা দেওয়া হবে। এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে গিয়ে দেখা গেছে বিজিবির সদস্যরা টহল বাড়িয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া নিরাপত্তা। ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ। শাহপুর মসজিদের সামনে গিয়ে দেখা যায় পুকুরটির কাছেই বিজিবির সশস্ত্র 2 সদস্য সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। বিএসএফ এর উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ। সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তের ২০৮৫ নম্বর প্ল্যানের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। আর 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদ পারভেজ সমকালকে বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের 0 পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে, তবে নকশার বাইরে কাজ করছে কিনা তা মনিটরিং হচ্ছে। তবে বিএসএফ যদি কাউকে হুমকি দিয়ে থাকে তবে বিষয়টি আমরা দেখব। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোনো দুর্বল জায়গায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত। সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডাক্তার ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত ১৬ বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোনো একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডাক্তার ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডাক্তার ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করা দিবাস্বপ্ন দেখছে হিমশিম রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডাক্তার ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের পরিকল্পনার বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে চালাচ্ছে ভারত, তাই এভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধের বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করাক্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে।
তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকে দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করেছে মোদী প্রশাসন। অথচ কঠোরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাস ও হামলা করাতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন শিশুসহ সাম্প্রতিক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডাক্তার ইউনূস এর এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানব পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজন ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ? তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল। একটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সাহায্য করতে। এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতে সেখানকার রাজ্যগুলো দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার ওপর হঠাৎ করে বাংলাদেশকে খিপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করে তবে মহাসংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সম্পূর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যা যজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে রাজ্যগুলো নিজেদের স্বাধীনতার ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিচ্ছে অরুণাচল নৃত্য। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদ শুনে কাঁপন ধরেছে মোদী প্রশাসনের। সংকট এখন মোদীর গদি। এখন ভারতের চারপাশের শত্রুরাষ্ট্র চীন। পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেছেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার হলে প্রতিবেশী মিয়ানমার ভারতের 7 সিস্টার শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থিতিশীল করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিল বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডাক্তার ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদির থোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বলেও মোদি তার দেশটির 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডাক্তার ইউনূস ক্ষমতায় এসে পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশে বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে না বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নত জানু থাকতে বাধ্য হবে ভারত। স্বৈরাচার হাসিনার দোসর কাছিল্যক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা দীর্ঘ 15 বছর বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধিতা দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকেই তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএম বাংলায়।
এর লম্বা সময় মুন্নী সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকেরই কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সীমান্তে ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, যা বললেন ভারতীয় হাই কমিশনার। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর, তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত। প্রণয় ভার্মা বলেন, অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন। বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয় হাই কমিশনারকে তলব করা হয়। এ সময় পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে তিনি আলোচনা করেন। এদিকে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। সীমান্তের 150 গজের মধ্যে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে, এমন কাজ কেউ করতে পারবে না। শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে। এদিকে কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত। কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলার রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। আজ রবিবার সকাল 10টার দিকে তাড়াইলে বানাইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন বানাইল গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী 15 জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে আজ রবিবার সকাল 10টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসান রতন ও স্থানীয় বিএনপি নেতা গিয়াসউদ্দিন তর্কে জড়ান। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আবুল হাসান রতন সহ 4 জনকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আবুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।